আপনি মেসেজ দিতে চাচ্ছেন যে আপনার প্রফিটটা বেশি হয় কী কারণে, আপনি প্রস্তুতকৃত কারখানার যে খাদ্য সেটাতেও ব্যবহার করেন, পাশাপাশি আপনি কিছু ফর্মুলা খাদ্য ইউজ করেন। প্রিয় খামারি ভাইয়েরা, কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার কুশিয়ারা গ্রামে সাজু মিয়ার হাইব্রিড মুরগি খামারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি হাইব্রিড জাতের সোনালী মুরগি। তো দর্শক, সাজু মিয়া একজন উদ্যমী উদ্যোক্তা, একজন শিক্ষিত উদ্যোক্তা। সে অনেক স্ট্রাগল করে, অনেক পরিশ্রম করে এই খামারটি তিল তিল করে গড়ে তুলছে। তো দর্শক, কীভাবে মুরগি লালন পালন করতে হয়, কিভাবে মুরগি দ্রুত বর্ধনশীল করতে হয়, মুরগির খামারে লাভ কিভাবে হয় এবং লস যায় কিভাবে, তো দর্শক পুরো প্রক্রিয়া জুড়ে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমরা এই খামারের যে স্বত্বাধিকারী সাজু মিয়া, তার কাছ থেকেই আপনাদেরকে গল্পগুলো শোনাবো। আসসালামু আলাইকুম। সাজু ভাই, ভালো আছেন আপনি? তো ভাই, এই মুরগির খামারের প্ল্যানটা আপনার কিভাবে আসলো? মানুষ তো অনেক খামার করে, কেউ গরুর খামার করতেছে, কেউ কবুতরের খামার করতেছে, কেউ ভেড়ার খামার করতেছে। আপনি মুরগি পালনটা বেছে নিলেন কেন? আর এইটা কি জাতের মুরগি? আমার ছোট থেকে মুরগি পালার খুব শখ ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি নিয়ত করছিলাম মুরগি একটা ফার্ম দেবো। তো মুরগি ফার্ম দেওয়ার পর আমি অভিজ্ঞ একজন ডাক্তারের কাছে যাই এবং তার থেকে পরামর্শ নিয়ে আমি এই হাইব্রিড জাতের এই মুরগিটা কিনি। আচ্ছা আচ্ছা। সুপার হাইব্রিড বলা হয় এটাকে। আচ্ছা, সুপার হাইব্রিড। এটার বয়স বর্তমানে 1 মাস 5 দিন চলতেছে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন সোনালী মুরগি থেকে হাইব্রিড সোনালীটা দ্রুত বর্ধনশীল হয় এবং দ্রুত প্রফিট অর্জন করা সম্ভব। তাই আপনি 45 দিনে পালন করতে হয় কতদিন? এটা আপনি চাইলে 45 দিনে বিক্রি করতে পারবেন। 45 দিনে বিক্রি করা সম্ভব। আচ্ছা, তো এগুলো তো বাচ্চাগুলো এনেছেন না? একদিনের বাচ্চা। জি। আচ্ছা, একদিনের বাচ্চা আনার পরে এটা ব্রুডিং করছেন। জি। আচ্ছা আচ্ছা। ছোট থেকে বড় পর্যন্ত কোন কোন প্রক্রিয়ায় বড় হয় বিষয়টা আমাদেরকে একটু বলেন, তাহলে আমার দর্শকদের একটু ইজি হবে। তো আমি যখন মুরগিটা আনি তার আগে আমার গুডার সেট করতে হয়। আচ্ছা আচ্ছা। মানে প্রক্রিয়াটা আমাকে ম্যানেজমেন্ট করতে হয়। মানে সিট গার্ড দিতে হয়, উপরে হপার বসাতে হয় এবং ওইখানে পেপারস দিতে হয়, পেপার, তুষ। আমি বাচ্চা যখন রাখি তখন তুষের পরিমাণটা একটু বাড়াই দিই, কারণ শীতের সময় মাটি ঠান্ডা থাকে, যেন গরম থাকার জন্য তুষের পরিমাণটা। এখানে আমি সময় নিব। তো দর্শক, আপনারা হয়তো জানেন না যে এখানে কতগুলো মুরগি আছে। এখানে 2000 মুরগি আছে। আচ্ছা, তো 2000 মুরগির যদি কেউ শেড করতে চান, 2000 মুরগি কিন্তু ব্রুডিং করা যাবে না। এখানে ব্রুডিং এর প্রক্রিয়াটা একটু বলেন, মানে কতশো মুরগি দিয়ে ব্রুডিং করা সম্ভব? এবং আপনার 400 করে 5টা ব্রুডিং করছি। আচ্ছা আচ্ছা, 400 করে ব্রুডিং করছেন। তো দর্শক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 400 করে ব্রুডিং করতে হবে এবং নিচে তুষ এবং সংমিশ্রণ কাঠের গুঁড়া থাকতে পারে, উপরে পেপার দিতে হবে, সাইডে সিট গার্ড দিতে হবে। ঠিক আছে, সময় তুষের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, তুষ বেশি দিতে হবে। আচ্ছা, ব্রুডিং অবস্থায় এদের যত্নটা কেমন নিতে হবে এবং কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ব্রুডিং করতে হয়? আমি মোটামুটি আমার তাপমাত্রা ধরেছিলাম 30-28-30, মানে স্বাভাবিক তাপমাত্রা ধরেছিলাম। আচ্ছা আচ্ছা। যেন কমেও না যেন বাড়েও না। প্রথম 7 দিন তো 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দিতে হবে। আমার এটা মনে হয় গ্যাস করা ছিল, মানে চারদিকে বন্ধ ছিল, আবদ্ধ ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে আবদ্ধ ছিল। আচ্ছা, ওই ছোট বাচ্চাদের চিকিৎসা কি কি দিয়েছেন, কি কি ওষুধ পর্যায়ক্রমে দিয়েছেন একটু বলতে পারবেন? এনে আমি লাইসোবিট দিছি। আনার পরে লাইসোবিট দিয়েছেন। জি। তারপরে আমার 6 ঘন্টা চলবে। আচ্ছা আচ্ছা। তারপর লাইসোবিট নিউলেক্সটা আমার 2 দিন চলবে। আচ্ছা আচ্ছা। যে নাভি শুকানোর জন্য। নাভি চাপা থাকলে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, গ্রোথ হবে না, ওয়েট কম আসবে এবং হয়তো নাভি না শুকালে ধীরে ধীরে বাচ্চাটা রোগাক্রান্ত হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে ব্রুডিংটা কয়দিন করা লাগবে? ব্রুডিং আমি এটা 25 দিন রাখছি। 25 দিন ব্রুডিং করছি। এখন তো ছেড়ে দিয়েছেন সবগুলো, মাশাআল্লাহ। তো এদের বয়স কতদিন এবং ওয়েট? 5 দিন। 1 মাস 5 দিন। তো আশানুরূপ ওয়েট স্বাভাবিক মাত্রায় এখন থাকার কথা ছিল 5 থেকে 5.5। এখন আমার বাচ্চার ওয়েট আছে 700 থেকে 800। 700 গ্রাম। 700 থেকে 800। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এই হাইব্রিড সোনালীটা কিন্তু খুবই লাভজনক
এবং দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে অনেক আগ্রহী যুবক যারা নতুন করে খামার করতেছেন তারা কিন্তু এই হাইব্রিড খামারের দিকে ঝুঁকছেন। তো দর্শক, আগে পালন সম্পর্কে জানতে হবে নাকি? জি। অনেক টাকা আছে, বড় করে খামার দিলাম, লোকবল নিয়োগ দিলাম আর আমি খামারি হয়ে গেলাম, তা তো সম্ভব না। আগে নিজের পালন সম্পর্কে জানতে হবে, পরিকল্পিত খামার করতে হবে। এটাই তো মেসেজ দিতে চান নাকি? তো যারা নতুন খামার করতে চায় এবং তাদের জন্য করণীয় কি, এটা একটু বলেন। তাদেরকে আগে মুরগি পালনটা শিখতে হবে। মেন মেসেজ একটাই, আগে পালন শিখতে হবে, তারপরে উদ্যোক্তা হওয়ার চিন্তা করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা। তো যারা নতুন খামার করতে চায় তারা কতগুলো বাচ্চা লালন পালন করলে ধীরে ধীরে সে খামারি হতে পারবে, একটু বলেন তো। এখন মেন কথা কি, আপনার একবারে বড় হওয়া যাবে না, ছোট থেকে বড় হতে হবে। আচ্ছা আচ্ছা। তাকে প্রথমত 500 ছোট করে একটা ঘর মনে চায়, পরবর্তীতে আবার 1000 তুললো। আচ্ছা। পরবর্তীতে আবার 1500 বা 2000 তুললো, আস্তে আস্তে বড় করতে হবে তাকে। আচ্ছা আচ্ছা। একবারে ঝুঁকি নেওয়া যাবে না। আচ্ছা, আমি দর্শক একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো মুরগি আছে, তো সাইডে দেখতেছি একটু সেপারেট করা, এইটা কি জন্য করা? এটা আমার ক্যাট বাচ্চা, মানে বড়দের সাথে থাকলে এরা ঠিক মতন খাওয়া দাওয়া পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য তাদেরকে আলাদা করে দিচ্ছি। আপনাদেরকে বোঝাবো যে এইটা সেপারেট করে রাখার একটাই কারণ, সেটা হলো এই বাচ্চাগুলো কিছু আছে রিজেক্ট, হয়তো গ্রোথ আসেনি, অথবা কিছু আছে একটু ড্যামেজ, যার কারণে এদেরকে আলাদা করে রাখা হয়েছে আলাদা পরিচর্যার জন্য নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো এখানেও তো খরচের একটা ব্যাপার আছে। ওটাতে আমার খরচটা একটু কম হয়, কারণ সাপোজ ধরেন আপনার 1 মণ ভুট্টা 1200 টাকা, তার সাথে অলরেডি ধরে আরও 500 টাকা খরচ হয়, তাহলে আমার 1 মণ ভুট্টা হচ্ছে 40 কেজি। জি জি। তো আমি যদি 10 কেজি করে প্রত্যেক বেলায় দিই, তাহলে আমার 4 বেলা বাঁচে যাচ্ছে। আচ্ছা। খাবার দিচ্ছি আমি 20 কেজি, আর এদিকে দিচ্ছি ভুট্টা দিচ্ছি 10 কেজি। তাহলে একজন মানুষ তো সহজে এটা বুঝবে না, তাহলে আপনার কাছে যদি কেউ প্রশিক্ষণের জন্য আসে তাকে কিছু শেখাতে পারবেন তো নাকি? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমাদের চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প তুলে ধরে থাকে। আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।